আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়েরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আশা রাখি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আমি তোমাদের সাথে আবার একসাথে হলাম। মাঝখানে আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও নিতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। আজকে তোমাদের সাথে বন্ধুরা আমি মাঝে মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী ক্লাস নিই। যদিও আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত রেগুলার সবসময়ই বাংলা ব্যাকরণ এবং অঙ্কের ক্লাস নিয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে আমি বাংলা ব্যাকরণের উপরে এবং অঙ্কের উপরে কিছু ব্যতিক্রমধর্মী ক্লাস নিই, যেগুলো কোনো ক্লাস নির্ধারিত নয়। আমি সাধারণত দেখা যায় প্রথম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত যেগুলো সহজ সেগুলো ব্যতিক্রমধর্মী ক্লাস নিই, আবার কখনো উপরের ক্লাসে নিই। তো সেরকম আজকে আমরা বাংলা ব্যাকরণের উপরে একটি ব্যতিক্রমধর্মী ক্লাস করব। আজকে বন্ধুরা তোমরা আমাদের সাথে আছো নিশ্চয়, আমি আশা রাখি। তোমাদের কাছে আমার খুবই অনুরোধ, এর আগে আমি এরকম কয়েকটি ব্যতিক্রমধর্মী ক্লাস করেছিলাম অঙ্ক এবং বাংলা ব্যাকরণের উপরে। আমি বলেছিলাম যে এই ক্লাসগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা মনোযোগ সহকারে দেখবা, একবারের জায়গায় 5 বার দেখবা, না হলে তোমরা বুঝতে পারবে না। কারণ ব্যাকরণ এবং অঙ্ক এই দুটি জিনিসই অনেক জটিল, এগুলো খুব ভালো করে অনুশীলন না করলে, চিন্তা না করলে, না বুঝলে কখনোই পারা যায় না। তো মাঝখানে আমরা গণিতের ক্লাস করেছি অনেকদিন। আজকে বন্ধুরা আমি বারবার আবারও বলছি, তোমরা কেউ অন্যদিকে তাকাবা না, মনোযোগ দিয়ে আমার দিকে তাকাবা এবং বোর্ডের দিকে তাকাবা। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আজকে আমি আমার নিজস্ব একটি বই থেকে তোমাদেরকে করাবো। এই বইটি হয়তো বা তোমাদের কাছে থাকার কথা নাই, তো যেহেতু আমি আমার নিজস্ব বই থেকে করাবো, সুতরাং তোমাদেরকে তোমাদের CW খাতা এবং কলম বের করতে হবে। আর বন্ধুরা আজকের ক্লাসটি হচ্ছে, তোমরা দেখো আমি ব্যতিক্রমধর্মী ক্লাস কোনো ক্লাস নির্ধারণ করে করাই না কখনোই। আজকে হচ্ছে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই ক্লাসটি সবারই কাজে লাগবে। আমি 10ম শ্রেণীর ক্লাস সাধারণত এখনও নিই নাই, হয়তোবা ভবিষ্যতে নিতে পারি, কিন্তু বর্তমানে আমি 1 থেকে 5 পর্যন্তই ক্লাস নিই এই 3টি বিষয়ের উপরে। বন্ধুরা আজকের ক্লাসে আমি অনুরোধ জানালাম যে 10ম শ্রেণীর স্টুডেন্টদেরও কাজে লাগবে, এমনকি ইন্টারের স্টুডেন্টদেরও কাজে লাগবে। তো আমি আপাতত 3য় থেকে 10ম শ্রেণীর স্টুডেন্টদের অনুরোধ করছি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তোমরা অন্য কোনো দিকে যদি মন দাও, আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পারবে না। আর আরেকটি জিনিস বন্ধুরা, আজকে আমরা অনেক মজা করে ছন্দের মাধ্যমে বাংলা ব্যাকরণের যেটি আছে সেটি আমরা পড়ব। তো তোমরা খুব মনোযোগ সহকারে অ্যাটেনশন নিয়ে দেখো, আমি আশা রাখি তোমাদেরও খুব মজা লাগবে এবং তোমরা ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সবসময় তোমরা যদি করো, তোমাদের গার্জিয়ানদেরকেও বলবে, তোমাদের বন্ধুবান্ধব যারা আমার ভিডিও দেখেনি তাদেরকে অনুরোধ করবে যে আমার যে ভিডিওগুলি তোমাদের ভালো লাগে সেগুলোকে দেখতে এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা কি করবো দেখো, জ্যোতি বা ছেদ চিহ্ন। প্রথমে আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন কাকে বলে সেটি সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। আমি আমার বই থেকেই আলোচনা করবো, তোমরা শোনো। বাক্য লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে লেখক নিজের আনন্দ, আবেগ, জিজ্ঞাসা, প্রশ্ন ইত্যাদি প্রকাশ করেন এবং যেসব চিহ্ন ব্যবহার করে ভাব প্রকাশের বিরতি বা সমাপ্তি বুঝিয়ে থাকেন, সেই চিহ্ন সমূহকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলে। যেটার নাম জ্যোতি চিহ্ন সেটি হলো ছেদ চিহ্ন। এই জ্যোতি বা ছেদ কি এখন তোমরা বুঝো। প্রথমে বলা হয়েছে যেসব চিহ্ন ব্যবহার করে লেখক, যে লিখছে তাকে লেখক বলে, তার নিজের আনন্দ, আবেগ, জিজ্ঞাসা, প্রশ্ন ইত্যাদি প্রকাশ করেন, 1 নম্বরে। 2 নম্বরে বলা হয়েছে
যেসব চিহ্ন ব্যবহার করে পাপ প্রকাশের বিরতি বা সমাপ্তি বুঝিয়ে থাকেন সেই চিহ্ন সমূহকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলে। আমরা এত ঝামেলা না করে সংক্ষেপে বলবো যে যেসব চিহ্ন ব্যবহার করে আমরা লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে পাপ প্রকাশের বিরতি বা সমাপ্তি কি করি বুঝিয়ে থাকি সেগুলো কি জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়। বাক্যটি উচ্চারণের সময় বিরামের জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাই জ্যোতি বা ছেদ চিহ্ন। তাহলে আমাদের সারবস্তু কি দাঁড়ালো? ফার্স্টে এটি আমরা যদি শুদ্ধভাবে সুন্দর করে এটির সংজ্ঞা দিতে যাই যে ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন এটি কাকে বলে, তাহলে আমরা কি বললাম? ফার্স্টে আমরা বললাম কি সুন্দর করে যদি সংজ্ঞা দিই তাহলে বলবো লেখকের মনের ভাব, প্রশ্ন, বিস্ময় ইত্যাদি প্রকাশ যার মাধ্যমে করা হয়, যে চিহ্নর মাধ্যমে করা হয় তাকে বলে জ্যোতি বা ছেদ চিহ্ন। আমরা যদি আরো সংক্ষিপ্তভাবে বলি তাহলে আমরা কি বলবো যে আমরা যে কোনো জিনিস লেখার সময় বিরতি বা সমাপ্তি প্রকাশের জন্য যেসব চিহ্ন ব্যবহার করে থাকি সেসব চিহ্নকে বলা হয় কি বলা হয়? জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বন্ধুরা দেখো আমরা একদম সংক্ষেপে বলতে পারি যে বাক্য লেখার সময় আমরা বিরতি বা সমাপ্তি প্রকাশের জন্য যে চিহ্নগুলা ব্যবহার করে থাকি তাকেই বলে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, এটি লেখার কোনো দরকার নেই তোমাদের, কারণ আমাদের 3 বার পড়ার পরে এমনি এমনি মুখস্থ হয়ে। আর এটি তোমাদের ব্যাকরণ বইতে সংজ্ঞাটা অবশ্যই দেওয়া আছে, সুতরাং লেখার দরকার নেই। তোমাদের সিডাব্লিউ খাতাতে আমি যেটা বলবো তোমরা সেটা লিখবা, যেটি তোমাদের বইতে নাই আমি এখানে লিখে দিয়েছি সেটি তোমরা লিখবা। এই জ্যোতি বা ছেদ চিহ্ন এটি কিন্তু আরেকটি নাম আছে যেটা বললে তোমরা সবাই বুঝতে পারবা যে জ্যোতি বা ছেদ চিহ্ন কি। অনেকে হয়তো বা প্রশ্ন মনে জেগেছে এটি আবার কি জিনিস। আমরা বিরাম চিহ্ন যেটিকে বলি, সাধারণত আমরা যেটিকে বিরাম চিহ্ন বলি তার নামই হলো জ্যোতি বা ছেদ চিহ্ন, যেটা দিয়ে আমরা বিরতি প্রকাশ করি অথবা বিস্ময় প্রকাশ করি অথবা প্রশ্নবোধক কোনো জিনিস প্রকাশ করি অথবা আমরা দুটি বাক্যকে একসাথে যোগ করি অথবা অসমাপ্ত বাক্যকে সমাপ্তকরণ করার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি এই সবগুলো চিহ্নের নামই হলো জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন। বন্ধুরা এখন সবার মুখে হাসি, তাই না? কারণ বিরাম চিহ্ন সবাই তোমরা চিহ্ন, একদম ক্লাস 2 থেকে শুরু করে বিরাম চিহ্ন আছে, সবাই তোমরা পড়ে আসছো। কিন্তু আজকে আমরা পড়বো একটু অন্য স্টাইলে, ছন্দের তালে তালে, খুব মজা করে। আর এই বিরাম চিহ্ন সম্পর্কে আমাদের কিছু ধারণা জানা দরকার, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় আসতে পারে, চাকরির পরীক্ষায় আসতে পারে, ভর্তি পরীক্ষায় আসতে পারে অথবা কোনো বৃত্তি পরীক্ষায়, বিভিন্ন ক্লাসের যে বৃত্তি পরীক্ষা থাকে সেই বৃত্তি পরীক্ষায় আসতে পারে। এই জিনিসগুলো তোমাদের হয়তো বইতে দেওয়া নেই, তোমরা জানো না, থাকার কথা না, আমি এটা জানি। আমার এই বইটি একটু অন্যরকম ব্যতিক্রমধর্মী বই, সেই বই থেকে আমি যেগুলো তোমাদেরকে লিখতে বলবো সেগুলো তোমরা লিখবে। এখন আমরা আসি আমাদের যে বাংলা ভাষা, আমরা প্রথমে বিরাম চিহ্ন শিখতে হলে আমাদের পিছনে যেতে হবে, আমাদের বাংলা ভাষা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তো বাংলা ভাষা আমরা জানি, বাংলা ভাষা বলো তো বন্ধুরা, বাংলা ভাষার কয়টি যুগ? 3টি যুগ। 1 নম্বরে হলো কি প্রাচীন যুগ, 2 নম্বরে হলো মধ্যযুগ, 3 নম্বর হলো আধুনিক যুগ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই 3 যুগ কেন? 3 যুগ কেন বন্ধুরা জানো? আমরা পড়েছি, চ্যাপ্টারে পড়েছি, আদি যুগের মানুষরা কিন্তু রান্না করে খাওয়া জানতো না। তারা কি করত? তারা আগুনে পুড়িয়ে খাবার তৈরি করত, সেই পুরানো খাবার তারা খেত, কারণ তারা রান্না জানত না। ঠিক তদ্রূপ আমাদের যে বাংলা ভাষা আসছে বা বিভিন্ন ভাষা মানুষ কথা বলতে জানতো না। প্রাচীন যুগের আগে মানুষ কিভাবে কথা বলতো? ইশারা বা ইঙ্গিতে।
এখন যেমন কথা বলতে পারে না যারা, তাদেরকে বুবা বলা হয়। বুবারা কিভাবে বলে? তোমাদেরকে কিছু প্রকাশ করতে হলে সে তো মুখে বলতে পারে না, সে কিভাবে বলে? তোমাকে ইশারা দিয়ে বলে, এদিকে আসো, এদিকে যাও, একটু শোনো, ঠিক আছে? এইভাবে ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে কি করতো? ভাষা প্রকাশ করতো। মুখে ভাষা ছিল না, ভাষায় কথা বলতে পারত। এখন তারপরে আমাদের কি আসলো? প্রাচীন যুগ আসলো, মধ্যযুগ আসলো, তারপরে আধুনিক যুগ আসলো। এই প্রাচীন যুগের প্রথমে, তোমরা কি এটি জানো বন্ধুরা? এটি যদি না থাকো, তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় লিখে রাখো, আমাদের বাংলা ভাষা প্রথম কোন জায়গা থেকে শুরু হয়? আমাদের বাংলা ভাষা কিসে থেকে প্রথম শুরু হয়? প্রথম কোন জায়গা থেকে, মানে কোন রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়? তোমরা এটি লিখে রাখো, চর্যাপদ। বাংলা ভাষার আদি রূপ হলো চর্যাপদ, এবং চর্যাপদ থেকে আমাদের বাংলা ভাষা শুরু হয়। এটি হলো প্রাচীনকালে। আমি তোমাদেরকে দুটি কবিতার লাইন শোনাই চর্যাপদের উপরে, তোমরা এটি অবশ্যই লিখবা। বাংলা ভাষার আদি রূপ চর্যাপদ, লিখে রাখো। বাংলা ভাষার আদি রূপ হচ্ছে চর্যাপদ। চর্যাপদে ঠিক এরকম ছিল। দুটি লাইন, আমি একটা কবিতার দুটি লাইন শোনাই। হাড়িত মোর ভাত নেহি পর বেশি, তিলাক মোর ঘর নেহি পর বেশি, হাড়িত মোর ভাত নেহি উপসী। আমি আবার বলছি, তিলাক মোর ঘর নেহি পর বেশি, হাড়িত মোর ভাত নেহি উপসী। কি বুঝাচ্ছে এখানে বলো তো? আমরা তো কিছুই বুঝতে পারবো না। এরকম ছিল আমাদের ভাষা, আমরা কোনো কিছুই বুঝতে পারি না। সংস্কৃতেও কিন্তু অনেকগুলো শব্দ ছিল যেগুলো আমরা এখন দেখলে বুঝতে পারি। এখানে কি বুঝালো? এখানে বুঝালো টিলাক মোর ঘর, মানে টিলার উপরে আমার ঘর নেহি প্রতিবেশী, আমার কোনো প্রতিবেশী নেই। তার এত সুন্দর টিলার উপরে ঘর, কিন্তু সে কোনো প্রতিবেশী পায়নি, কারণ টিলার উপরে তার ঘর। টিলার উপরে সাধারণত মানুষ কম। টিলা মানে কি বুঝো? উঁচু যে জমি, উঁচু জমিকে বলে টিলা। চিটাগাং এবং সিলেট জেলায় প্রচুর টিলা আছে, ছোট্ট ছোট্ট পাহাড়, এগুলোকে টিলা বলে। টিলাক মোর গড় নেহি প্রতিবেশী, টিলার উপরে আমার এত সুন্দর গড়, আমার কোনো প্রতিবেশী নেই। হাড়িত মোর ভাত, হাড়ি মানে হচ্ছে ডেকচি, আমরা যেগুলো ভাত রান্না করি বা তরকারি রান্না করি, ডেকচি বলে বা হাড়ি বলে। এই হাড়িত মোর ভাত, আমার হাড়ি ভরা ভাত, কিন্তু কোনো উপসী নেই। আশেপাশে আমার কোনো মানুষ নেই, খাওয়ার মতো উপসী নেই, ঠিক আছে? এই চর্যাপদ থেকে আমাদের এই বাংলা ভাষা আস্তে আস্তে মধ্যযুগে এসে আরও উন্নতি হয়েছে। আমি আজকে এত বিস্তৃততে যাব না, কারণ আমাদের আজকে মূল বিষয়বস্তু হলো বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন বলতে গিয়ে আমি কেন এতগুলো কথা তোমাদেরকে শোনাচ্ছি, সেটি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো এইভাবে আমাদের প্রাচীন যুগ থেকে মধ্যযুগে আসলাম। মধ্যযুগে বিভিন্ন কবি, লেখক, ভাষাবিদরা বিভিন্নভাবে পরিবর্তন আনলেন। তারপরে আসলো আধুনিক যুগ। আধুনিক যুগে এসে অনেকেই কিন্তু আরও পরিবর্তন এনেছেন। সেগুলো সম্পর্কে তোমাদের এখন জানার কোনো দরকার নেই। কোনো একদিন যদি আমি সময় পাই, তোমাদেরকে এই তিনটি যুগের উপরে একটি ক্লাস ভিডিও করব, সেই ভিডিওটি তোমরা দেখবে। আজকে বিরাম চিহ্ন পড়াতে গিয়ে কেন আমি এই তিনটি যুগের পিছনে গেলাম, বাংলা ভাষার পিছনে না গেলে তোমরা বুঝতে পারবে না যে বিরাম চিহ্ন কীভাবে এলো এবং কে আনলো, কীভাবে তার আনুষ্ঠানিকতা হলো, কীভাবে শুরু হলো, সেটি জানার জন্য আমি পিছনে গেলাম। বন্ধুরা, তোমরা একটু মন খারাপ করবে না। হয়তোবা ভিডিও একটু বড় হবে, কিংবা তোমরা হয়তোবা একটু বোর হয়ে যাবা, বাট এগুলো তোমাদের জানার দরকার আছে, শেখার দরকার আছে। অনেক সময় কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে, ভর্তি পরীক্ষায় আসে, বৃত্তি পরীক্ষায়, বিভিন্ন বৃত্তি পরীক্ষায় আসে, তোমাদের এসএসসি পরীক্ষায় অবজেক্টিভ হিসাবে আসতে পারে। তো তোমরা নিশ্চয়ই এটি লিখেছ যে বাংলা ভাষার আদি রূপ কোনটি? এটির উত্তর হলো, বাংলা ভাষার, আমি বোর্ডে একটি লিখি নাই, তোমাদেরকে মুখে বললাম, বাংলা ভাষার আদি রূপ হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ থেকে আস্তে 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 আমাদের এই বাংলা ভাষা, যেটি আমাদের কাছে এত সহজসাধ্য ভাষা, সেটি কিন্তু একদিনে আসে নাই এবং একজনের মাধ্যমে আসে নাই। বিভিন্ন সাহিত্যিক, ভাষাবিদ, বিভিন্ন লেখক, সবাই অনেক চেষ্টার ফলে তারপরে আমরা এই বাংলা ভাষাকে পেয়েছি আজকের মতো করে।
একদিন কিন্তু এত সহজ সরল ছিল না। সুতরাং তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। যেমন আজকে একজন মহাপুরুষ যার অবদানে আমরা এই বিরাম চিহ্ন পেয়েছি, তাকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা সবসময় তাকে স্মরণ করি। ওনারা কখনোই মৃত নয়, ওনারা মরে গিয়েও নয়। তো সেরকম একজন ব্যক্তি আমাদের এই বিরাম চিহ্নের প্রবর্তন করেছেন। আমরা আগে তাদের সম্পর্কে জানবো, তারপরে আমরা যাব কিভাবে আমরা ছন্দের মাধ্যমে বিরাম চিহ্ন শিখতে পারি। তো বন্ধুরা, তোমরা এই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ করছি সিডাব্লিউ খাতায় তোমরা লিখো। তোমরা বড় ক্লাসের বন্ধুরা, একদম ছোট না, 1-2 পড়ো না, সবাই লিখতে পারবা। তারপরেও যদি তোমরা না লিখতে পারো, আমার অনুরোধ থাকলো অল্প সময়ের মধ্যে যদি না লিখতে পারো, তোমরা তোমাদের গার্জিয়ানের সাহায্য নিতে পারো। আম্মু বা আব্বুকে বলতে পারো যে আমরা তাড়াতাড়ি করে লিখতে পারবো না, আমাদের এইগুলো আমাদের খাতায় একটু লিখে দিতে। কিন্তু পরবর্তীতে তোমরা নিজেরা অবশ্যই হোমওয়ার্ক খাতাতে নিজেরা লিখবে। নিজেরা যখন লিখবে, একবার লেখা মানে 10 বার পড়ার সময়। আমি সবসময় বলি অবশ্যই সিডাব্লিউ খাতাতে সময়ের অভাবে যদি না লিখতে পারো, গার্জিয়ানরা লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে তোমরা সময় নিয়ে বসে হোমওয়ার্ক খাতাতে তোমরা নিজেরা লিখবে। তো আজকে আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন, এটির আরেকটি নাম হচ্ছে, বন্ধুরা এটি বলাতে তোমরা সবাই চিনতে পেরেছ, এটির নাম হচ্ছে বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন আমরা সবাই চিনি। সুতরাং বইতে দেয়া না থাকলেও আমি তোমাদেরকে বিরাম চিহ্ন এটি আমি লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। বিরাম চিহ্ন হয় মধ্যম বিরাম চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন আমি সংজ্ঞা বলে ফেলেছি। সংজ্ঞাটা তোমাদের লেখার দরকার নেই, কারণ তোমাদের প্রত্যেকের ব্যাকরণ বইতে বিরাম চিহ্ন যখন পড়বা সেখানে সংজ্ঞা আছে, আর আমরা 3 বার পড়েছি। আমার তো মনে হয় এই 3 বার পড়ার পরে তোমাদেরও আমার মতো মুখস্থ হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, লিখো 1 নম্বর। আমি আগে লিখে রেখেছি, কারণ আগে না লিখলে আমি সবগুলো তোমাদেরকে বুঝাতে পারবো। বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তক কে? এই প্রশ্নের উত্তর প্রবর্তক আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা বুঝবা। আমি বুঝাই দিলে তোমরা বুঝতে পারবা। বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা সবাই লিখো তোমাদের সিডাব্লিউ খাতায়, বিরাম চিহ্নের প্রবর্তক কে? এই প্রশ্নের উত্তর প্রশ্ন লেখার কোনো দরকার নেই, কারণ তোমরা এগুলো জানলেই তোমাদের আনসার করতে পারবা। তোমরা ভর্তি পরীক্ষায়, ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা আসবে, সারা জীবনের জন্য এগুলো কাজে লাগবে। শুধু 10ম শ্রেণী পর্যন্ত না, এগুলো মাস্টার্স ডিগ্রি যারা করে, মাস্টার্স ডিগ্রির জন্য যারা চাকরির পরীক্ষা দিতে যাবে, তাদের এই প্রশ্নগুলা অবজেক্টিভ টাইপ আকারে দিয়ে দেওয়া হয়। তোমরা প্রথমে 1 নম্বরে লিখো বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তক শুধু 1 নম্বর দিয়ে প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে বন্ধুরা, তারপরের প্রশ্নটি 2 নম্বর প্রশ্ন দেখো, এটি মানে কোন পাতল খণ্ডে প্রথম লেখা হয়? এই বিরাম চিহ্নগুলো একটি পাতল খণ্ডে লেখা হয়েছিল। প্রথমে এই বিরাম চিহ্নগুলি খাতায় লেখা হয়নি, একটি পাতল খণ্ডে লেখা হয়েছিল। তো প্রশ্নটি হলো যে কোন পাতল খণ্ডে এই বিরাম চিহ্নগুলা লেখা হয়েছিল? এটির উত্তর তোমরা লিখো নিসা স্টিল। নিসা স্টিল, এই দুইটা মিলে নাম নিসা স্টিল নামক পাথর খণ্ড। এই পাথর খণ্ডের নাম কি ছিল? নিসা স্টিল নামক পাথর খণ্ড। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও বলছি 2 নম্বর প্রশ্নটা কি? কোন পাথর খণ্ডে এই বিরাম চিহ্নগুলা প্রথম লেখা হয়? নিসা স্টিল নামক পাথর খণ্ডে এই বিরাম চিহ্নগুলা প্রথম লেখা হয়। তোমরা শুধু লিখো 2 নম্বর দিয়ে নিসা স্টিল নামক পাথর খণ্ড। পাথর খণ্ডটির নাম ছিল নিসা স্টিল। 3 নম্বর প্রশ্ন হলো আনুষ্ঠানিকভাবে কারা এই বিরাম চিহ্নগুলির প্রবর্তন করেন? প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেছেন কারা?
যদিও প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু কারা প্রথমে ব্যবহার করেছে? আমরা বাঙালিরা করেছি না, আমরা বাঙালিরা করিনি। দেখো এটির উত্তর কি? আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন, প্রথম ব্যবহার করেন রোমানরা। আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন রোমানরা। এখানে তোমরা এটি লিখতে পারো, আনুষ্ঠানিকভাবে প্রথম। এই কথাটি লিখলে তোমাদের আরেকটু পরিষ্কার হয়ে যাবে। প্রথম আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবহার করেন কারা? আমি আবার বলছি, রোমানরা। তাহলে আমরা কি লিখব? 3 নম্বর প্রশ্নের উত্তরে লিখব, আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবহার করেন রোমানরা। আমি তোমাদেরকে বোঝার জন্য প্রশ্নগুলা বলছি, প্রশ্নগুলা না জানলেও তোমাদের কোনো অসুবিধা নেই। কেন আমি বলি? কারণ যদি একটি প্রশ্ন আসে যে আনুষ্ঠানিকভাবে বিরাম চিহ্ন প্রথম ব্যবহার করেন কারা, তারপরে অপশন হিসাবে থাকলো মনে করো ইরানিরা, বাঙালিরা, রোমানরা, মিশনীয়। তোমরা কোন দিতে ঠিক দাগ দিবে? তোমরা রোমানরা, এটিতে ঠিক ছিল। ঠিক আছে বন্ধুরা, সুতরাং প্রশ্নের কোনো দরকার নেই। তাহলে আমরা জানলাম আনুষ্ঠানিকভাবে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন রোমানরা। 4 নম্বর প্রশ্ন দেখো, বিরাম চিহ্ন শুরু হয় কত সালে? প্রশ্নটা হচ্ছে বিরাম চিহ্ন শুরু হয় কত সালে? আমাদের কি প্রশ্ন জানার দরকার আছে? দরকার নেই। বিরাম চিহ্ন শুরু হয় দিয়ে অবজেক্টিভ যে প্রশ্ন আছে সেগুলো দেওয়া থাকলো 1857, 1847, 1971, 1832। তোমাদের যদি এই লাইন জানা থাকে তোমরা 1847 একটি টিক চিহ্ন দিয়ে দিবে। বেশ, বিরাম চিহ্ন শুরু হয় 1847 সালে, শুধু এইটুকু লিখো। 4 নম্বর প্রশ্নটা কি? কত সালে বিরাম চিহ্ন শুরু হয়? তোমরা লিখবা বিরাম চিহ্ন শুরু হয় 1847 সালে। ঠিক আছে। 5 নম্বরে আসি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বইতে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করে? আমরা আগে কি পেয়েছি বন্ধুরা? কে বিরাম চিহ্নের প্রবর্তক? আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম যদি না হতো তাহলে আমরা এতগুলো বিরাম চিহ্ন কিন্তু পেতাম না। আমাদের পূর্বপুরুষ যার মাথায় এতখানি বুদ্ধি ছিল, উনি বুদ্ধি খাটিয়ে এমন একটা জিনিস আমাদেরকে দান করে দিচ্ছেন, যার জন্য তাকে বলা আমাদের কোনোভাবেই সম্ভব না। আজকে বিরাম চিহ্ন আমরা এতগুলো বিরাম চিহ্ন পেয়েছি, যার কারণে আমরা বাংলা ভাষাকে কি করতে, লিখতে, পড়তে, শুনতে সব কিছুতে আমাদের জন্য সুবিধা হচ্ছে। সুতরাং আমাদের পূর্বপুরুষকে আমরা উত্তরসূরি হয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। এরকম অনেক ভাষা বোঝাচ্ছেন, অনেক লেখক আছেন, অনেক নাম করা লোক আছেন, যাদেরকে আমরা স্মরণে রেখেছি। ঠিক সেই রূপ একজন লোক আমাদের পূর্বপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা প্রথমে পেয়েছি প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম 5 নম্বর প্রশ্নে কি? 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তন করেছেন ঠিক আছে, কিন্তু তার কোন বইতে? প্রশ্নটা হলো তাই। প্রশ্নটা তোমরা লেখার কোনো দরকার নেই, তার বইটির নাম জানা থাকলে তোমরা উত্তর লিখতে পারবে। 5 নম্বর তাহলে কি? উত্তরটা কি দাঁড়ালো দেখো, ঈশ্বরচন্দ্র বেতাল পঞ্চবিংশতি। তার এই বইটির নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। বানান ভালো করে লিখবা, ক-য়-চ। এটা কিন্তু ক-য়-চ, পঞ্চ বানান কিন্তু য়-চ। এখানে আগে যুক্তাক্ষর, এর জন্য হয়তো চিনতে না পারো তোমরা। এখন আবার এটাকে এইভাবেও লেখা হয়, এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, এইভাবে লিখে এইভাবে দেওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, য়-চ, এটা হলো য়-চ। তো পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম এর ব্যবহার করেন। কি দাঁড়ালো? আবার বলছি আমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বইতে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন? উত্তরে কি লিখবা? তোমরা শুধু উত্তরটা লিখবা। 5 নম্বরের উত্তর হলো ঈশ্বরচন্দ্র বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম এর ব্যবহার করেন। এই বইটি কে লিখেছিলেন? এই বইটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন।
তার কোন বইটি বেতাল পঞ্চবিংশতি বইতে তিনি প্রথম এর ব্যবহার শুরু করেন। এখানে আরেকটি প্রশ্ন আছে বন্ধুরা, সেটি আমি লিখে নাই, আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা এটি লিখে নিতে পারো। এই যে এক দাড়ি এবং দুই দাড়ি, এখানে আরেকটি প্রশ্ন আছে, আমার জায়গা হবে না বলে আমি লিখি নাই, এটি লিখার আমি জায়গাও পাচ্ছি না, এটি আমি মুখে মুখে বলি। এখন প্রশ্ন আসলো যে এই 1847 সালের আগে আমাদের কি কোনো বিরাম চিহ্ন ছিল না? ছিল, এতগুলো বিরাম চিহ্ন আমাদের ছিল না। বলো তো দেখি বন্ধুরা, তোমরা বলতে পারো নাকি আমাদের বর্তমানে বিরাম চিহ্ন কয়টি? আমি জানি তোমরা অর্ধেকের কম স্টুডেন্ট, কম বন্ধুরা আমার এটি জানো যে বর্তমানে বিরাম চিহ্ন কয়টি, কারণ তোমরা ব্যাকরণে এত মনোযোগী হও না। প্রতিটা স্টুডেন্ট আমরা যখন ক্লাসে পড়িয়েছি তখনও আমরা দেখেছি যে সাহিত্যের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে, ব্যাকরণের বিভিন্ন জটিল বিষয়গুলো যতখানি অনুধাবন করার দরকার, যতখানি অনুশীলন করার দরকার, কোনো স্টুডেন্টই ততখানি করতে চায় না। কেন জানো? এটি জটিল মনে করে। কিন্তু আমি চাচ্ছি তোমাদের কাছে ব্যাকরণের প্রতিটা বিষয় সংক্ষেপে আমি তোমাদের কাছে তুলে ধরতে, যাতে তোমাদের কাছে পানির মতো সহজ। অবশ্যই আমাদের বিরাম চিহ্ন ছিল, শুধুমাত্র কি ছিল? এই যে একটা দাড়ি আর দুইটা দাড়ি আমি এখানে দিয়ে রেখেছি যাতে আমি ভুলে না যাই। একটা দাড়ি এই, অথবা দুটো দাড়ি। তোমরা এখনো দেখবা, তাহলে এই 6 নম্বর প্রশ্ন থেকে দাঁড়ালো যে তার আগে কি আমাদের কোনো বিরাম চিহ্ন ছিল না? ছিল। কি ছিল? শুধু এটি লিখে রাখো, এক দাড়ি বা দুই দাড়ি। 1847 সালের আগে আমাদের দুটো বিরাম চিহ্ন ছিল। এই লাইনটা লিখে রাখো, দুটো বিরাম চিহ্ন ছিল, এক দাড়ি অথবা দুই দাড়ি। এক দাড়ি ও দুই দাড়ি। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবা, আজকেই দেখবা আমাদের যে জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন সেটিতে কিন্তু আমাদের বর্তমান যুগের বিরাম চিহ্নগুলো নেই, ব্যবহার করা হয়নি। কি করা হয়েছে? সেটিতেও কিন্তু এক দাঁড়িয়ে বলতে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা ভিডিওটি দেখার পরে বের করবা, তোমাদের বাংলা বইয়ে কিন্তু প্রত্যেকের বাংলা বইয়ে জাতীয় সঙ্গীত আছে, তোমরা সেখানে গিয়ে দেখবা আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, উনি কিন্তু এক দাড়ি এবং দুই দাড়ি ব্যবহার করেছেন, কারণ তখনও আমাদের বিরাম চিহ্ন আসেনি। তাহলে যদি প্রশ্ন দাঁড়ায় যে 1847 সালের আগে কি আমাদের বিরাম চিহ্ন ছিল? উত্তরে হবে হ্যাঁ ছিল। কয়টি ছিল? দুইটি, এক দাড়ি ও দুই দাড়ি। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যাব হলো মুছে দিলাম, এখানে দেয়া আছে, তোমরা এই লাইনটি লিখে নিতে পারো যে 1847 সালের আগে আমাদের দুটি বিরাম চিহ্ন ছিল, যথা এক দাড়ি ও দুই দাড়ি। এক দাড়ি দিয়ে কমার মতো বুঝাইতো, দুই দাড়ি দিয়ে পুরোটা পরিসমাপ্তি বুঝানো। এখন যেটি মজার জিনিস সেটি তোমাদের লিখতে হবে এবং বুঝতে হবে। এখন এই যে আমরা 12টি জ্যোতিচিহ্ন, 12টি জ্যোতিচিহ্ন কি কি? এই কবিতার মধ্যেই কিন্তু 12টি জ্যোতিচিহ্ন আছে। তারপরেও যদি তোমরা না বুঝো, আমি আগামী ক্লাসে, আজকে একদিনে সম্ভব হবে না, আগামী ক্লাসে আমি সিরিয়ালি তোমাদেরকে 12টি জ্যোতিচিহ্ন লিখে দিব এবং তাদের আকারটাও তোমাদেরকে লিখে দেব। আজকে তোমরা যেটি লিখবা সেটি হচ্ছে, দেখো কিভাবে আমরা কবিতার মাধ্যমে ছন্দের তালে তালে এই বিরাম চিহ্ন এত জটিল, কিন্তু এই যে 1 2 3 4 5 মাত্র 5টি লাইন যদি কবিতা আকারে মুখস্থ করি, জীবনেও কোনোদিন কারো বিরাম চিহ্ন ভুল হবে না, 100% নিশ্চয়তা। তাহলে আমরা পড়ি বন্ধুরা, তোমরা আমার সাথে একবার পড়ো, আগেই লিখতে যেও না, আগে পড়ো। লোভ হাইফেন হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থাম, দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন, কোলন ড্যাশ ড্যাশ, 1 সেকেন্ডে থামলেই ব্যাস।
কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ, একের দ্বিগুণে উন্নয়ন তাই করতে হয় সেমিকোলন। বন্ধুরা, তোমাদের নিশ্চয় হাসি পাচ্ছে, তাই না? যে আমাদের মিস আবার কোন জায়গা থেকে আজগুবি একটা কবিতা নিয়ে আসলে, এই কবিতা শিখলে আমাদের কি লাভ? অনেকে সংক্ষেপে মানে এই বিরাম চিহ্নগুলো কীভাবে সংক্ষেপে ব্যবহার করা যায় এই জন্য বিভিন্ন শব্দের মাধ্যমে দেন। যেমন অনেক সময় লোহা দিলেন, তোমরা দেখো অনেকেই ভিডিওতে এই সংক্ষেপে দেন লোহা, লোক, হা দিয়ে হাইফেন, ব দিয়ে বন্ধন। ঠিক আছে? তুমি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি লোহা খুঁজে খুঁজে বের করো, লো দিয়ে কি লোক, হা দিয়ে কি হাইফেন, ব দিয়ে কি বন্ধন, তোমার অনেকক্ষণ চিন্তা করা লাগবে না। অবশ্যই পরীক্ষার হলে বসে এতক্ষণ চিন্তা করার কোনো সময় নেই, আর অবজেক্টিভ হলে তো কথাই নেই। সুতরাং তোমরা যদি এই কবিতা মুখস্থ করা খুবই সহজ। আমরা 10 লাইন, 12 লাইন, 14 লাইন, 20 লাইনের কবিতাও তোমরা মুখস্থ করো, আমরা না, তোমরাই মুখস্থ করো। সুতরাং এই কবিতা মুখস্থ করা কিন্তু খুবই সহজ কবিতা। এবার আমি তোমাদেরকে একটু না বুঝিয়ে দিলে তোমরা আগেই যদি লিখো তোমরা বুঝতে পারবে। লোক হাইফেন বন্ধনী বলা হয়েছে না থাকে। লোক আমি আগামী ক্লাসে তোমাদেরকে কোনটির আকার কিরকম আমি বুঝিয়ে দিব। আজকে একদিনের ভিডিওতে আমি বুঝাতে গেলে তোমরাও বুঝবে না, আমিও বুঝাতে পারবো না, সময়ও হবে। লোক বলে একটা আছে, হাইফেন বন্ধনী, এই তিনটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে না থামতে, থামার কোনো প্রয়োজন নেই। বিরাম চিহ্ন মানে কি? কোথায় কতক্ষণ থামতে হবে, কোন জায়গায় কতক্ষণ থামতে হবে, কোন চিহ্ন দিয়ে কি বোঝায়, কোন চিহ্ন দিয়ে কি প্রকাশ করে। ঠিক আছে? তাহলে প্রথম লাইনে কি বললো? লোক যেটা, হাইফেন যেটা, বন্ধনী যেটা, এই তিনটিতে বলা হচ্ছে না থামতে। দ্বিতীয় লাইনে দেখি আমরা কি বলেছে। দ্বিতীয় লাইনে দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন। দাড়ি তোমরা চিনো, দাড়ি হলো এই যে এক দাড়ি দুই দাড়ি আমি লিখেছিলাম, দাড়ি। দাড়ি প্রশ্নবোধক চিনো, আজকে আমি তোমাদেরকে দেখাবো না, এগুলা সময় লাগবে অনেক বেশি। দাড়ি প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন চিহ্ন। তাহলে আমি বললাম দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন, আমি কমা দিয়ে দিয়ে লিখেছি কারণ না বলে তো আলাদা হবে না। কোলন দেশ, একটি আছে কোলন, একটি আছে কোলন দেশ, আর একটি আছে কোলন দেশ, আর একটি আছে শুধু দেশ। কোলন দেশ দেশ, 1 সেকেন্ড থামলেই বেশ। তাহলে কি পেলাম? দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন, কোলন দেশ দেশ, 1 সেকেন্ড থামলেই বেশ। আমি এতগুলা জিনিস দিয়ে দিলাম একসাথেই, যে এতগুলা জিনিসে আমি জাস্ট 1 সেকেন্ড থামব, 1 সেকেন্ড থামলেই আমার দেখব। প্রশ্ন কি আসে এটি আমি একটু বুঝিয়ে দিই। যেমন প্রশ্ন আসলো কোলন দিছে কতক্ষণ থামতে হয়, সেখানে উত্তরে দিয়ে দিল 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 মিনিট, 1 সেকেন্ড। উত্তরটা কি হবে? 1 সেকেন্ড। তোমরা আর কোনো দিকে তাকানো লাগবে না, তোমরা পড়বা, কবিতাটির লাইন মনে করবা যে দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন, কোলন দেশ দেশ, 1 সেকেন্ড থামলেই বেশ। আরে তাহলে তো 1 সেকেন্ডের মধ্যে এটা পড়ে উত্তরটা দিয়ে দেবে। ঠিক আছে? এরপরে যাও কমা। কমাকে আবার পাদচ্ছেদ বলে। কমাটা খুব ইম্পর্টেন্ট। কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ। কমা ও উদ্ধরণ, উদ্ধরণ চিহ্ন আমি কালকে আগামী ক্লাসে তোমাদেরকে, কমাটা তোমরা সবাই চিনো, উদ্ধরণ চিহ্ন বা সেমিকোলন, কোলন, এগুলো আমি সব লিখে দিব। 12টি চার্ট একদম লিখে দিয়ে তার আকারও লিখে দিব। কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ, এটাতে কি বোঝালো? কমা এবং উদ্ধরণ চিহ্ন এক শব্দটি বলতে যতক্ষণ লাগে ঠিক ততক্ষণ থামতে হবে। এই কবিতাটি হচ্ছে কোনটাকে কতক্ষণ থামতে হবে সেটির জন্য। এটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি কিন্তু আমরা মনে রাখতে পারি না, মনে রাখা খুবই কঠিন। বর্তমানে অবজেক্টিভ টাইপ প্রশ্নের জন্য আমরা এই জিনিসগুলো খুবই কাজে লাগে, এখানে আমরা আটকেছি। হয়তোবা তোমরা 12টি বিরাম চিহ্ন মনে রাখতে পারবা, কিন্তু এই যে কোনটা কতক্ষণ থামতে হয় এটি মনে রাখা যায় না।
এই কবিতাটি যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু ব্যাস, আর লাগবে না, খোঁজাখুঁজির কোনো দরকার নেই, লাইনে খুঁজবা লাইনে পেয়ে যাবে। কমা উদ্ধরণ এক বলতে যতক্ষণ কি দাঁড়ালো, কমা উদ্ধরণে আমরা এক একটি সংখ্যা আছে, এই এক সংখ্যাটি এক বলে উচ্চারণ করবো না, এক, আমরা কি বলবো, এক বলবো না, আমরা বলবো এক, এক বলতে যতক্ষণ ততক্ষণ থামবো। একের দ্বিগুণে উন্নয়ন তাই পড়তে হয়েছে, একের দ্বিগুণে উন্নয়ন তার মানে কি, তার মানে হলো একের দ্বিগুণে উন্নয়ন মানে এক বলতে যতক্ষণ লাগে তার দ্বিগুণ সময় নিয়ে আমরা কি করব, তার দ্বিগুণ সময় নিয়ে সেমিকোলনে থামব, তার দ্বিগুণ সময় নিয়ে আমরা সেমিকোলনে থামব। তাহলে কি দাঁড়ালো, প্রথম থেকে দেখো আবার বন্ধুরা তোমরা মন দিয়ে শোনো, লোক হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামবে, তিনটিতে বলা হয়েছে না থামবে গেল। দাড়ি প্রশ্নবোধক বিস্ময় পূরণ পূরণ দেশ দেশ এক সেকেন্ড থামলেই বেশ। কমা উদ্ধরণ এক বলতে যতক্ষণ, কমা উদ্ধরণে কি এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ, একের দ্বিগুণে উন্নয়ন তাই করতে হয়েছে, একের উন্নয়নের দিক, একের দ্বিগুণে উন্নয়ন, একের এক বলতে যতক্ষণ সময় লাগে তার দ্বিগুণ সময় ধরে করতে হয় সেমিকোলন। একের দ্বিগুণে উন্নয়ন মানে এক বলার সাথে সাথে যত সময় লাগে তার দ্বিগুণে কি ঘটে, উন্নয়ন ঘটে, এই উন্নয়নের পরে এই সময়টুকু সেমিকোলনে করতে হয়। এই কবিতাটি তোমরা পুরাটা যদি নিজেরা না পারো, আমি আশা রাখি তোমাদের গার্জিয়ানরা তোমাদেরকে হেল্প করেন, অনলাইনের ক্লাসে যেহেতু সময় কম তাই এই 5টি লাইন লিখো, এটি একটি কবিতা, কবিতার মাধ্যমে আমরা 12টি কি বিরাম চিহ্ন কোথায় কতক্ষণ বসবে সেটি জানতে পারি। এখানে আরেকটি জিনিস আমি আজকে বলে রাখি, কমা উদ্ধরণ এক বলতে যতক্ষণ, এখন আরেকটা প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি সময় কোনটিতে থামতে হয়। দাড়িতে আমরা কি পেয়েছি, দাড়ি প্রশ্নবোধক বিস্ময় পূরণ পূরণ দেশ দেশ এক সেকেন্ড থামলে বেশ, এক সেকেন্ড, আমরা মনে করি দাড়িতে বেশি সময় থামতে হয়, দাড়িতে মাত্র এক সেকেন্ড। আর এক, এখানে কমা উদ্ধরণ এক বলতে যতক্ষণ, এক বলতে কিন্তু বেশি সময় লাগে না, এক আমরা তো আর লম্বা করে এক এরকম বলবো না, সুতরাং এটি না, একের দ্বিগুণে উন্নয়ন তাই করতে হয়েছে, সুতরাং আমাদের সবচেয়ে বেশি সময় লাগে হলো সেমিকোলন। সেমিকোলনে আমরা কি করি, একটা মানে বাক্যর সাথে আরেকটা বাক্যকে এনে যখন পরিসমাপ্তি ঘটায় তখন এই বিরাম চিহ্নটা বসাই, এই জন্য আমাদের একটু বেশি সময় লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে বিরাম চিহ্নে যাব, বিরাম চিহ্ন কতটি, তাদের আকার কিরকম, আজকে শুধু আমরা জানলাম যে এই বিরাম চিহ্ন কে প্রবর্তক কে, কোন পাতরখণ্ডে প্রথম লেখা হয়েছিল, কোনো খাতায় লেখা হয়নি, পাতরখণ্ডে লেখা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে কারা এটি প্রথম ব্যবহার করে, বিরাম চিহ্ন শুরু হয় কত সালে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্নে এই যে বর্তমান বিরাম চিহ্নের ব্যবহার করে। তারপরে আমরা ছন্দের মাধ্যমে মজা করে করে কিভাবে আমরা কবিতাটি পড়লাম, এই কবিতাটি যদি আমাদের মনে থাকে জীবনেও কোনোদিন আমাদের বিরাম চিহ্ন কোনটাতে কতক্ষণ থামতে হয় সেটি জীবনেও কোনোদিন ভুল হবে না। আর এই কবিতাটি পাঠ করলে অবশ্যই তোমরা লাইনের মাঝখানে কোনটাতে কি হবে, কমা হবে না দাড়ি হবে না সেমিকোলন হবে, অবশ্যই তোমরা বুঝতে পারবা। আগামী ক্লাসে আমি এই কবিতার সাথে মিল রেখে তোমাদেরকে প্রত্যেকটা বিরাম চিহ্ন একটা একটা করে বোঝাবো, তখন তোমরা বুঝবা যে এই কবিতা জানার জন্য কতখানি লাভ হয়েছে। আমি আশা রাখি আগামী ক্লাসের আগেই তোমরা এগুলো হোমওয়ার্ক খাতায় লিখবা এবং উপরের এই জিনিসটা আর নিচের এই কবিতাটি তোমরা লিখে মুখস্থ করবে। তাহলে কি হবে জানো, আগামী ক্লাসে আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের কাছে অনেক সহজ লাগবে যখন আমরা বিরাম চিহ্নগুলো মূলত যেগুলো বিরাম চিহ্ন তার ব্যবহার, তার আকার
আকৃতি, নাম সব কিছু আমরা খুব সহজভাবে জানতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করবো। তোমাদের কাজ থাকলো CW টু HW, তোমাদের হোমওয়ার্ক হলো CW টু HW। এখানে আমি আরেকটি প্রশ্ন বলেছি, আমি জানি না তোমরা লিখতে পেরেছো কিনা, যে এই বিরাম চিহ্ন আসার আগে আমাদের বাংলা ভাষায় কি কোনো বিরাম চিহ্ন ছিল না? এটির উত্তর হলো কে ছিল। তারপরে প্রশ্ন হলো কয়টি বিরাম চিহ্ন ছিল? তখন লিখবা 2টি, যথা এক দাড়ি ও 2 দাড়ি। আর আরেকটি যে জিনিসটা তোমরা দেখবা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের জাতীয় সঙ্গীত, সেখানেও কিন্তু এক দাড়ি। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো সবাই। আমি আশা রাখি আমার জন্য তোমরা দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করব। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি আশা রাখি আজকের যে দুটি জিনিস তোমরা খুব মনোযোগ সহকারে বুঝতে পারবে।